রসালো আম, রুক্ষ বরেন্দ্র আর ঐতিহাসিক তেভাগা আন্দোলনের জন্য সুপরিচিত জনপদ চাঁপাইনবাবগঞ্জ। বিবিসির বাংলাদেশ সংলাপ নিয়ে আমরা এবারে এসেছি সেই চাঁপাইনবাবগঞ্জে। সমসাময়িক বিষয় নিয়ে আমরা জানব উত্তর পশ্চিমাঞ্চলীয় এই এলাকার মানুষের মতামত। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বিবিসির বাংলাদেশ সংলাপের এই অনুষ্ঠানে। আজ প্যানেলে আছেন চাঁপাইনবাবগঞ্জ ২ আসনের এমপি ও আওয়ামী লীগ নেতা গোলাম মোস্তফা বিশ্বাস, চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপি সাধারণ সম্পাদক ও সাবেক এমপি সৈয়দা আশরিফা আশরাফি পাপিয়া, শঙ্করবাটি হেফজুল উলুম FK কামিল মাদ্রাসার অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ ইমরান হোসেন এবং জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেন। বিবিসির বাংলাদেশ সংলাপের এই অনুষ্ঠানটি আমরা করছি চাঁপাইনবাবগঞ্জে। অনুষ্ঠানে আপনাদের সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি। এই অনুষ্ঠানে কোন প্রশ্নগুলো নিয়ে আলোচনা করা হবে সেটি প্যানেলে যারা আছেন তারা এখনও জানেন না। দর্শকরা যখন প্রথমে প্রশ্নগুলো করবেন তখনই তারা জানতে পারবেন। যাচ্ছি সরাসরি প্রথম প্রশ্নে। প্রথম প্রশ্ন করবেন দিলশাদ তাহমিনা বেগম। ছাত্রলীগ কর্মীদের চাকুরি দেওয়ার ব্যাপারে প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা যে কথা বলেছেন, তার ফলে যারা ছাত্রলীগ করে না তারা কি সরকারি চাকুরি পাওয়ার ব্যাপারে হতাশ হয়ে পড়তে পারেন? ধন্যবাদ আপনাকে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা HT ইমাম BCS পরীক্ষা সরকারি চাকরি সংক্রান্ত কিছু কথাবার্তা বলেছেন এবং তিনি বলেছেন যে যারা লিখিত পরীক্ষায় ভালো করবে তাদেরকে সহায়তা করা হবে। এটা গণমাধ্যমে খবরটি বেরিয়েছে এবং আমি দেখতে পাচ্ছি অন্তত 5 থেকে 7টি পত্রিকায় একই ধরনের কথা এসেছে এবং আমার জানা মতে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য বা সেই বক্তব্যটিকে খণ্ডন করে HT ইমাম কিছু বলেননি। সেই প্রেক্ষাপটে এই প্রশ্ন শুরুটা করতে চায় আশরিফা আশরাফি পাপিয়া। যারা চাকরি পাওয়ার ব্যাপারে এখন আশা করছেন তারা কি এরপরে হতাশ হয়ে পড়তে পারেন? এটাই হচ্ছে ওনার কথা। এটা তো হতাশা হওয়ার 100% সম্ভাবনা রয়েছে, কারণ BCS এমন একটা জায়গা যে বাংলাদেশের সমস্ত মেধাবী ছাত্রছাত্রীরা মেধা বাছাই যাচাইয়ের একটি চরম এবং সবচেয়ে উচ্চপদস্থ একটি পরীক্ষা। তো সেইখানে যদি রাষ্ট্রের নিয়ন্ত্রণকর্তাদের একজন উপদেষ্টা এ ধরনের কথা বলে, স্বাভাবিক কারণে যারা মেধাবী তাদের জন্য মেধার যে যাচাই বাছাই হবে না, তদবির এখানে অগ্রাধিকার পাবে। ওনার এই উপদেষ্টার এই বক্তব্যে এটি সুস্পষ্টভাবে প্রতীয়মান হয়েছে এবং মেধাবী ছাত্রদের মেধাটা মুখ থুবড়ে পড়বে, তারা হতাশাগ্রস্ত হবে। এখানে একটি বিষয়, প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা যাই বলুন না কেন, PSC একটা প্রতিষ্ঠান, সেখানে মৌখিক পরীক্ষার বোর্ডে কারা থাকবেন সেটা তারা নির্ধারণ করবেন। প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টার কথায় কি তেমন কিছু এসে যায়? না, এখানে অবশ্যই এসে যায়। তার কারণ হচ্ছে যারা উপদেষ্টা মণ্ডলীতে থাকবেন, দেখা যাচ্ছে এই উপদেষ্টাই সারা বাংলাদেশ থেকে দলীয় তদবিরগুলো নিয়ে যেই বোর্ডে আছে সেই বোর্ডকে সরবরাহ করবে এবং বোর্ড সেটা বিবেচনা করতে বাধ্য থাকবে। এটাই প্রতীয়মান। এখন যারা চাকরি পাচ্ছে তারা সবাই কি ছাত্রলীগে? সাধারণ যারা পরীক্ষা দিচ্ছে তারাও তো অনেকে চাকরি পাচ্ছে। এটা আনুষ্ঠানিকভাবে HT ইমাম সাহেব হয়তো বলেছেন, কিন্তু দেখা যাচ্ছে 2008 সাল থেকে এটা ঘটছে। এ যাবৎ বলেনি তাই মিডিয়া আসেনি, কিন্তু অনেক মেধাবী ছেলে বঞ্চিত হচ্ছেও এবং এটার গুঞ্জন ছিল ইতিপূর্বে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবারে আমি যাচ্ছি গোলাম মোস্তফা বিশ্বাস। তিনি বলছেন যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা যখন এই ধরনের কোনো কথা বলেন সেটা একটা সিগন্যাল দেয়, ইঙ্গিত দেয় এবং এটা তখন আরও ব্যাপকভাবে ঘটবে। আপনাকে ধন্যবাদ। আসলে আমাদের উপদেষ্টা মহোদয় যেটা বলেছেন ছাত্রলীগের একটা প্রোগ্রামে, তো বিষয়টাকে যতটা আমরা খুব সিরিয়াসলি আমরা নিচ্ছি, আসলে বিষয়টা তেমন না। উনি যেভাবে বলেছেন যে তাদেরকে কিন্তু লেখাপড়া করার পরামর্শ দিয়েছেন, আপনারা কিন্তু লক্ষ্য করেছেন, লেখাপড়া করার পরামর্শ দেওয়ার পাশাপাশি বলেছেন যে ভালোভাবে তোমরা লেখাপড়া করো, তারপরে এইটা আমরা দেখব, মানে একটা উৎসাহ যোগানো। তার মানেই এটা, যে কথা বলার অর্থ এটাই যে স্বজনপ্রীতি করে বা দলীয়করণ করে তারপর চাকরিতে ঢুকিয়ে দেওয়া হবে, হ্যাঁ, তেমনটা আমি মনে করি না। কিন্তু এই কথাটি কিন্তু মিস্টার বিশ্বাস, এই অভিযোগ তো অনেকদিন ধরেই আমরা শুনছি বা পত্রপত্রিকায় দেখছি যে বিভিন্ন BCS পরীক্ষা যখন হচ্ছে বা সরকারি নিয়োগ যখন হচ্ছে, সরকারি দলের যারা সম্পৃক্ত ছাত্রলীগ কিংবা যুবলীগ করছে তারাই বেশি এখানে সুযোগ সুবিধা পাচ্ছে, এরকম একটা অভিযোগ কিন্তু আছে। হ্যাঁ, হয়তো অভিযোগ আছে, কিন্তু আমি যতটুকু জানি যে PSC
এমন একটি সংস্থা বা অর্গানাইজেশন যে এইখানে এই ধরনের হওয়ার সুযোগ নাই, ধন্যবাদ আপনাকে। সুযোগ নাই। ধন্যবাদ আপনাকে। দেখি দর্শকরা বিষয়টিকে কিভাবে দেখছেন। আপনি বলছেন যে এটাকে সিরিয়াসলি নেওয়ার তেমন কোনো কারণ নাই, উনি কিছু কথা বলেছেন। দর্শকরা বিষয়টিকে কিভাবে নিচ্ছেন সেটা একটু জানতে চাইব। শুরুতেই পেছনের সারিতে। পাবলিক সার্ভিস কমিশন একটি বিধিবদ্ধ সাংবিধানিক সংস্থা। এখানে স্বাধীনভাবে তারা প্রার্থী নির্বাচন করে থাকেন। এ বিষয়ে আমার যেটা মনে হয়, আমাদের উপদেষ্টা এসটি ইমাম যেটি বলতে চেয়েছেন সেটি একটু বাড়িয়ে অতি উৎসাহী হয়ে কথাটি বলেছেন বলে মনে হয়। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। মাঝখানে আমি এইচটি ইমাম মহোদয়ের কথার পরিপ্রেক্ষিতে এই কথাটাই বলতে চাই যে আমাদের দেশে শুধু এইচটি ইমাম নয়, যারা রাজনীতি করেন তারা মঞ্চ গরম করার জন্য, মাঠ গরম করার জন্য, কর্মীদের গরম করার জন্য উনি জানেন যে এটা আমি পারবো না, তারপরেও তেমন কথাটি বলে থাকেন। কাজে আমি এটাকে ওই দৃষ্টিতেই দেখছি। মানে আপনি বিষয়টাকে সিরিয়াসলি দেখছেন না? এইচটি ইমাম যেটা বলেছেন এটা যে উনি সত্যি কথা বলেছেন বা এটা কার্যকর করবেন এই কথাটা আমি বিশ্বাস করি না। উনি ছাত্রলীগের ছেলেদের উৎসাহিত করার জন্য, তালি নেওয়ার জন্য এই ধরনের কথা বলেছেন বলে আমার মনে হয়। ধন্যবাদ। সামনের সারিতে। আমরা যখন সাধারণ পাবলিক পত্রিকা পড়ি এবং 10-12টি পত্রিকায় যখন দেখি যে একজন উচ্চ পদস্থ কর্মকর্তা এই ধরনের কথা বলছে, আমরা সাধারণ পাবলিক এটারে বিশ্বাস করে নেই যে আসলে, কারণ পাবলিক সেন্টিমেন্ট তখন গ্রো হবেই, এটাই স্বাভাবিক। কাজেই এই ধরনের বক্তব্য পাবলিককে হতাশা করে আমরা মনে করি। ধন্যবাদ আপনাকে। দ্বিতীয় সারিতে আপনি। উপদেষ্টা এসটি ইমাম যখন এই কথাটি কি বললেন, তখন আমার মনে হয় অন্য সব মেধাবী এবং মেধাবী ছাড়াও সকল স্টুডেন্টের কথা একটিবার অন্তত ভাবা তার দরকার ছিল। এবং আমি মনে করি আমাদের নেত্রীরও একটাবার সবাইকে নিজ সন্তানের মতো দেখে তার আমাদেরকে নিয়ে একটা ভাবা উচিত যে আমরা ঠিক কোন জায়গাতে যাব এবং আমাদের ভবিষ্যৎটা ঠিক কি হবে, এই কোটা পদ্ধতি এবং সব মিলিয়েই আমি বলছি। একজন দর্শক তিনি বললেন যে এটাকে এত সিরিয়াসলি নেওয়ার কিছু নেই, ওনার ধারণা উনি হাততালি দেওয়ার জন্য এই ধরনের কথা বলেছেন। আমি তা মনে করি না, কারণ আপনিও জানেন এবং আমরা সকলেই জানি কোটা পদ্ধতি আমাদের ঠিক কিভাবে বিব্রত করছে। দিন দিন যেভাবে মাত্র দেখা যাচ্ছে অনেক পরীক্ষার্থী 46% মেধাবী কোটা, বাকিটা পুরোটাই কোটার মধ্যেই পড়ে। আর আমরা মনে করি এই কোটার কারণে আমরা দিন দিন মেধাবীরা প্রশাসনে হোক আদারওয়াইজ অন্যান্য সব জায়গাতে মেধাবী ছাড়া অন্যরাই ঢুকে পড়ছে, যার কারণে আমরা সবাই পিছিয়ে পড়ছি, মেধাবী হয়েও ভালো জায়গাতে যেতে পারছি না। ধন্যবাদ আপনাকে। প্যানেলে ফেরত আসি ডক্টর মোহাম্মদ ইমরান হোসেন, আপনি কিভাবে দেখছেন বিষয়টিকে? আসলে মানুষের মুখের কথা অন্তরে যা থাকে তার বহিঃপ্রকাশ। মানুষের মনে যা লালন করে, যে কথাটি লুকায়িত থাকে, ঘটনাক্রমে কখনো না কখনো প্রকাশ হয়ে যায়। বিষয়টি এরকমই, যখন যে সরকার থাকে তখন তারাই সকল সরকারি মেধাবীদেরকে বঞ্চিত করে এইভাবে তারা নিয়োগ দিয়ে থাকেন। এটা অত্যন্ত দুঃখজনক। আর দর্শক যেটা বলছেন, কেউ বলেছেন হাততালি, এত বড় পদে থেকে হাততালি দেওয়ার মতন বিষয় বলবেন কেন? এই পদটি এই হাততালি দিয়ে খুশি করার মতন পদটি নয়। কাজে অত্যন্ত দুঃখজনক। বিভিন্ন কোটা তো আছেই, সর্বোপরি আমরা ইতিপূর্বে দেখেছি বিভিন্ন সময় প্রশ্ন ফাঁস হয়। আমরা কি ধরে নিব যে এইভাবে তারাই প্রশ্ন ফাঁস করে তাদের দলের লোককে, যখন যারা সরকার ছিল তাদেরকে চাকরি দেওয়ার জন্য তারাই প্রশ্ন ফাঁস করেছিল? কিছুটা এখন অনুমান তাই করা যেতে পারে। কাজে অত্যন্ত নিন্দনীয়। ধন্যবাদ। আবারও এক দর্শকদের কাছে ফিরে যায়, তৃতীয় সারিতে ডান পাশে। রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম যা বলেছেন, যিনি আলোচক একজন বলল যে তার অন্তরে যা গাথে সেটাই হচ্ছে বহিঃপ্রকাশ। আমি মনে করি এই বক্তব্যের সাথে বিরোধিতা করি এবং ইনার বক্তব্যে যারা মেধাবী, যারা অনেক ব্রিলিয়ান্ট, আমি নিজেও একজন বিশেষ পরীক্ষিত, আমি নিজেই হতাশ। এবং আমি মনে করি বর্তমানে ছাত্রলীগের যে অবস্থান অন্যান্য সংগঠনের চাইতে এরা অত্যন্ত কম পড়াশোনা করে। পড়াশোনা এবং এইচটি ইমামের কথাতে আরও তারা পড়াশোনা কম করবে এ বলে আমি মনে করি। অনেক ধন্যবাদ আপনাকে। প্যানেলে ফেরত আসি, রবীন্দ্রনাথ সরেন। এইচটি ইমাম যে কথাগুলো বলেছেন সেটি আমাদেরকে হতাশ করে, মূলত এদেশের জনগণকে হতাশ করে, যারা চাকরির প্রত্যাশী যারা তাদেরকে হতাশা করে। এবং আমি মনে করি যে রাজনৈতিক দলেরা যখন ক্ষমতায় থাকেন তারা মনে করেন যে আমাদের লোকগুলোকে সেখানে প্রোভাইড করতে হবে,
চাকরি দিতে হবে, অন্যরা জাহান্নামে যাক, এই যে কথাগুলো, এটি তার বক্তব্যের মধ্য দিয়ে প্রমাণিত হয়। কিন্তু মিস্টার সরেন মিস্টার বিশ্বাস যেটি বলেছেন যে দলীয় যারা রাজনীতি করছেন, যারা ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত, তারা যাতে আরও বেশি পড়াশোনা করে তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য তিনি এই কথাটা বলেছেন। তাহলে হতাশ হচ্ছেন কেন? হতাশ তো, তারা তো পড়াশোনা করবে না, করে না। তো অনেকেই বলছেন যে তারা পড়াশোনা করে, কারণ ক্ষমতায় আছে তারা, হ্যাঁ, ক্ষমতায় থাকলে তারা চাকরি পাবে, এটাই তারা মনে করে আর কি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আবারও দর্শকদের মতামত নেই, বাঁদিকে পেছনের সারিতে। সাবেক সরকারের আমলা এইচটি ইমামের যে মন্তব্যটা নিয়ে আলোচনা করা হচ্ছে, এর পুরো অংশটা কিন্তু নিয়ে আলোচনা করা হচ্ছে না। এইচটি ইমাম সাহেব কিন্তু বলছেন যে তোমাদেরকে কোচিংয়ের ব্যবস্থা করা হবে, তোমরা ভালোভাবে পড়াশোনা করো, এই অংশটা কিন্তু গুরুত্ব পাচ্ছে না। আপনি লক্ষ্য করে দেখেন, প্রত্যেকটা মিডিয়াতেই কিন্তু ব্যাখ্যা করে এইচটি ইমামের কথাগুলি বলা আছে। আমি আপনাকে যদি একটি ওই বিষয়টিও এসেছে, তার পাশাপাশি ওনাকে উদ্ধৃত করে সবগুলো খবরের কাগজে যেটি এসেছে, যে উনি বলেছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় জিজ্ঞেস করেন তার কাছে যখন কোনো বায়োডাটা নিয়ে যাওয়া হয় যে তারা কি ছাত্রলীগ করেছে, কোথায় ছিল, তারা কি পদধারী ছিল। এটা আমি কোট করছি এইচটি ইমামকে পত্রিকা থেকে। হ্যাঁ, ঠিক আছে, কিন্তু আমি মনে করি ওনার বক্তব্যটা বিভিন্ন মিডিয়া বিভিন্নভাবে প্রকাশ করলেও উনি যে আসলে উৎসাহমূলকভাবে বলেছেন, এতে কোনো সন্দেহ নাই। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। মিস্টার বিশ্বাস, আপনার কাছে আসে। আপনি শুরুতেই বলছিলেন যে বিষয়টাকে সিরিয়াসলি নেওয়ার কিছু নেই, এবং আপনি দর্শকদের কথাও শুনলেন। দর্শকদের অনেকে কিন্তু বিষয়টাকে খুবই সিরিয়াসলি নিচ্ছেন, এবং বিশেষ করে যারা চাকরি প্রার্থী তরুণ, তারা কিন্তু এতে হতাশা প্রকাশ করছেন। আপনাকে ধন্যবাদ। আমি আমার উপলব্ধি থেকে আগের কথাটা বলেছি, তারপরও আমি একটা কথা বলি যে এইচটি ইমাম সাহেবের বক্তব্যের, এই যে আমার কিছুক্ষণ আগে যে ভাই বলল অনেকগুলো বক্তব্য আছে, এই বক্তব্যের একটা প্রতিক্রিয়া শুধু আমাদের মাঝেই না, সরকারের মাঝেও এই প্রতিক্রিয়াটা বিরাজমান। কারণ যেটুকু তিনি যেভাবেই বলেন, যে মানসিকতা নিয়ে বলেন, এই বক্তব্যে আপনারা খুব শীঘ্রই দেখবেন, হ্যাঁ, যে যতটুকু এই বক্তব্যের মধ্যে তার যতটুকুই কুটি থাক, মানে একটা বক্তব্যের কিছু ভালো দিকও থাকে, নেতিবাচক দিক থাকে, কিছু ইতিবাচক দিক থাকে। তাহলে যেটা নেতিবাচক দিক আছে সেটা কিন্তু সরকারের উচ্চ মহল, হ্যাঁ, এটা নিয়ে একটা ব্যবস্থা নেবে। হ্যাঁ, বিশ্বাস, আপনি তো একজন সংসদ সদস্য। জি, আপনার কি মনে হয়, ব্যক্তিগতভাবে আপনি কি মনে করেন, ওনার কি এই ধরনের বক্তব্য দেওয়া উচিত হয়েছে? আপনার ভাষায় যতটুকু নেতিবাচক আছে সেই ধরনের বক্তব্যকে দেওয়া উচিত হয়েছে? মানে আমি তো পূর্বেই আমার বক্তব্যে বলেছি যে আসলে বক্তব্যটা উনি ওই যে মেধাবী করে গড়ে তোলা হবে, কোচিং সেন্টার করা হবে, হ্যাঁ, কোচিংয়ের মাধ্যমে সব কি করা হবে ইত্যাদি ইত্যাদি বলতে যে একটু কথাটা ওই যে যেভাবে বলেছে হয়তো একটু বেশি বলা হয়েছে। মানে আপনাকে মনে হচ্ছে উনি এটা না বললেও পারতেন, একটু বেশি বলা হয়েছে, একটু কম বললেই চলতো, কিন্তু একটু বেশি বলা হয়েছে, যার কারণে জিনিসটা নেতিবাচক হয়ে গেছে। আচ্ছা, তো কিন্তু মূলত আসলে কিন্তু ছাত্রলীগের ছেলেদেরকে উৎসাহ দেওয়ার জন্যই কিন্তু কথাগুলো তার বলা, কিন্তু একটু কথাতে কম বেশি, হ্যাঁ, হতে যে এই অবস্থাটা সৃষ্টি হয়েছে। ধন্যবাদ মিস্টার বিশ্বাস। আসিফা আশরাফি পাপিয়া, লেখাপড়া না করে চাকরি পাওয়ার উৎসাহ প্রদানটা, এটা একজন সাবেক আমলার পক্ষে, যিনি সচিবালয়ে চাকরি করে তার জীবনে উনি বলছেন যে লেখাপড়া করতে হবে, উনি বলেছেন, কিন্তু আমি ওনাকে কোট করছি, উনি বলেছেন যে লিখিত পরীক্ষায় অবশ্যই ভালো করতে হবে। তারপরে কোচিং সেন্টারে যে প্রশ্নটা আসলো, এরপরে দেখা যাবে ছাত্রলীগ যুবলীগের যারা বিসিএস পরীক্ষা দিবে তারাই ওই কোচিং সেন্টার নিয়ন্ত্রণ করবে, এবং পরীক্ষার আগে ওই কোচিং সেন্টার বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে দেবে। ধন্যবাদ আপনাকে। মিস্টার বিশ্বাস বললেন যে হয়তো যদি দলীয় ফোরাম থেকে ওনার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় সেটা দলীয় ফোরামে ভাববে, এবং আমিও খবরের কাগজে দেখছিলাম যে এইচটি ইমামের বিষয়ে প্রধানমন্ত্রী খানিকটা বিরক্ত হয়েছেন, এমন একটি খবর দৈনিক প্রথম আলো পত্রিকায় প্রকাশিত হয়েছে। তো যদি এই ধরনের কোনো ব্যবস্থা নেয়, আপনারা বিষয়টাকে কিভাবে দেখবেন? অবশ্যই একটা নেতিবাচক মন্তব্য করলে সেটা যদি দুঃখ প্রকাশ করে এবং তার সংগঠন হিসেবে পজিটিভ কোনো ভূমিকা নেয় তার এগেনস্টে, এটা শুধু আমি কেন, এটা বিবেকবান যে কোনো মানুষই তো খুশি হওয়ারই বিষয়। ধন্যবাদ আপনাকে মিস পাপিয়া। আমি
শ্রোতা দর্শকদের এখানে আবারও জানিয়ে রাখি, বিবিসির বাংলাদেশ সংলাপে উত্থাপিত বিষয়গুলো নিয়ে আপনারা যদি আরও বিস্তারিত মতামত দিতে চান তাহলে বিবিসি বাংলার ওয়েবসাইট bbcbangla.com, এখানে আপনার মতামত দিতে পারবেন। আর আপনারা যারা ফেসবুক ব্যবহার করছেন, ফেসবুকে বিবিসির বাংলাদেশ সংলাপ পাতায় আপনার মতামত দেওয়ার সুযোগ আছে। ছোট্ট একটি বিরতি নিচ্ছি, আশা করছি ফিরে এসে আপনাদের সাথেই পাবো। বিরতির পর আবারও ফিরে এলাম। আপনারা দেখছিলেন বিবিসির বাংলাদেশ সংলাপ। অনেক ধন্যবাদ অনুষ্ঠানে আমাদের সাথেই থাকার জন্য। এবারে পরের প্রশ্নে যাচ্ছি। পরের প্রশ্ন করবেন সৈয়দ শাহ জামাল। সম্মানিত সঞ্চালকের মাধ্যমে আমি প্যানেলিস্টদের কাছে আমার প্রশ্ন, সেনাবাহিনীর জন্য নতুন নতুন স্থাপনা তৈরিতে জমি অধিগ্রহণ করার ফলে সাধারণ মানুষ জমি হারাচ্ছে বলে অভিযোগ করে, তা বন্ধ করতে দাবি জানিয়েছে কয়েকটি নাগরিক সংগঠন। আপনারা কি এই দাবির সঙ্গে একমত? ধন্যবাদ আপনাকে। সম্প্রতি 8টি বেসরকারি সংস্থা, এনজিও, যারা বিভিন্ন বিষয় নিয়ে কাজ করেন, তারা বলছেন যে তাদের মতে দেশের বিভিন্ন স্থানে সেনা স্থাপনার জন্য প্রায় 50,000 একর ভূমি বরাদ্দ দেওয়ার প্রক্রিয়া চলছে এবং এতে করে সাধারণ মানুষ জমি হারাচ্ছে। সেই প্রেক্ষাপটে এই প্রশ্ন, এবং আপনারা এই দাবির সঙ্গে একমত কিনা প্যানেলে যারা আছেন। আমি শুরুতেই আসতে চাই ডক্টর মোহাম্মদ ইমরান হোসেন। জি, আসসালামু আলাইকুম। আমাদের দেশের আয়তন অত্যন্ত স্বল্প, সেক্ষেত্রে এতগুলো জমি অধিগ্রহণ করা আমার মতো সমীচীন হবে না। এক্ষেত্রে অনেক মানুষের বস্তি উচ্ছেদ হবে, ফসলি জমি কমে যাবে। কাজে আমার বিবেচনায় আমাদের মতন দেশে এতগুলো জমি সেনাবাহিনীর জন্য অধিগ্রহণ করা সমীচীন হবে না বলে আমি মনে করি। আচ্ছা, অর্থাৎ এনজিওগুলো যে দাবি করছে আপনি তাদের সঙ্গে একমত পোষণ করছেন? জি, একমত পোষণ। ধন্যবাদ। রবীন্দ্রনাথ সরেন। যে 8টি এনজিও, যে সংগঠন যে প্রেস কনফারেন্স করে তারা বলেছে, তাদের প্রেস কনফারেন্সের যে দাবি তার সঙ্গে আমি একমত। এবং আমরা লক্ষ্য করেছি যে সেনাবাহিনীর জন্য এত হাজার হাজার একর জমি কী জন্য লাগবে, এত ক্যান্টনমেন্ট কিসের জন্য লাগবে আমাদের। তাছাড়া আমরা লক্ষ্য করেছি এই ভূমিকে কেন্দ্র করে, এই অধিগ্রহণকে কেন্দ্র করে এদেশের যে আদিবাসীরা আছে তাদের জমিও তারা এই কেড়ে নিচ্ছে। এবং সাথে আপনি প্রশ্ন তুলছেন ক্যান্টনমেন্ট কেন লাগবে, কিন্তু ক্যান্টনমেন্ট লাগবে না কেন? একটি দেশে যদি সেনাবাহিনী থাকে তাদের সম্প্রসারণ করতে হবে, তাদের আধুনিকায়ন করতে হবে, তাদেরকে জায়গার ব্যবস্থা করতে হবে, সেটাও তো রাষ্ট্রের দায়িত্ব। সেটাতে আপত্তিটা কেন? না, আপত্তি এই কারণে যে এত ক্যান্টনমেন্ট তো দরকার নাই। যে ক্যান্টনমেন্টগুলো আছে সেইগুলোকে যদি আরও সম্প্রসারণ করে সেখানেই তো হতে পারে, তাই না? কারণ ক্যান্টনমেন্টের জন্য এখন হাজার হাজার এখন আমরা দেখছি বিভিন্ন জায়গায় নেওয়া হচ্ছে, পাবনাতে নেওয়া হচ্ছে, রামুতে নেওয়া হচ্ছে, বান্দরবনে নেওয়া হচ্ছে, আরও বিভিন্ন এলাকায়। আপনারা দেখবেন যে এই মানে ওই অঞ্চলের যারা কৃষি জমি, আবাদি জমি, সেগুলো কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে। আমাদের জমি তো স্বল্প, অত্যন্ত কম জমি, এবং মানুষ এত বৃদ্ধি পাচ্ছে আমাদের দেশে, তাহলে তাদের এই জীবনে কি ঘটবে? কিন্তু আপনি এই যে দখলের কথা বলছেন, আমরা বিভিন্ন সময় খবরের কাগজে দেখি এই যেই অঞ্চলে আমরা এই অনুষ্ঠানটি করছি, চাঁপাইনবাবগঞ্জ, যেখানে ক্ষুদ্র নৃগোষ্ঠী বা ক্ষুদ্র জাতিসত্তার অনেকেই আছেন, তাদের জমি বেহাত হয়ে যাচ্ছে। সেখানে তো আর ক্যান্টনমেন্ট তৈরি হচ্ছে না, সেটা এমনিই বেহাত হয়ে যাচ্ছে, আমরা সেরকম অভিযোগ দেখছি। মানে যেখানে আদিবাসী, আমি তো বলতে চাই যে আদিবাসীদের ভূমি সরকার দখল করছে, ক্যান্টনমেন্ট দখল করছে, ভূমি দস্যুরা দখল করছে। এইভাবে আদিবাসীদেরকে এই তাদের নিজস্ব জায়গা থেকে উচ্ছেদ করার একটা প্রবণতা চলছে, তো আমরা দেখছি, লক্ষ্য করছি, এবং তারা আদিবাসীরা অসহায় হয়ে যাচ্ছে এবং দেশান্তরিত হচ্ছে এবং স্থানচ্যুত হচ্ছে। এটি আদিবাসীদের জীবনে একটি ভয়াবহ নেমে আসছে। ধন্যবাদ আপনাকে রবীন্দ্রনাথ সরেন। দর্শকদের কাছে ফিরে যাই, যারা মতামত দিতে চান। অনেকগুলো হাত দেখতে পাচ্ছি, অনেকেই কথা বলতে চান। শুরুতে দ্বিতীয় সারিতে। আমি দুজনের প্রশ্নের সাথে আমি একমত নই, কারণ আমাদের দেশের সংরক্ষণের জন্য, আমাদের দেশ সুরক্ষিত রাখার জন্য আমাদের অবশ্যই দরকার এই সেনাদের, এবং সেনারা আমাদের সবারই ভালোর জন্যই আমাদের দেশের সেনাবাহিনী থাকবে, সেটা নিয়ে কোনো প্রশ্ন হচ্ছে না। কিন্তু উনি যেটা প্রশ্ন তুলেছেন যে এত ক্যান্টনমেন্টের প্রয়োজন আছে কিনা, বিভিন্ন জায়গায় যদি থাকে অবশ্যই আমাদের দেশ আরো সুরক্ষিতভাবে থাকবে। কিন্তু এই যে বলা হচ্ছে মানুষ জমি হারাচ্ছে, যে দেশে 16 কোটি মানুষ বসবাস করে, যে জমিগুলো হারাচ্ছে সেগুলো তো তারা দেখছে না। দেশ সুরক্ষিত হচ্ছে তখন আমাদের জমি হারাচ্ছে, আর অন্য ব্যাপারে জমি হারাচ্ছে না আমাদের। আচ্ছা, ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে। বাঁ পাশে মাঝামাঝি। সেনাবাহিনীর জন্য জমি অধিগ্রহণ, এটি আমি বিপক্ষে মতামত ব্যক্ত করছি। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ, পাঁকা
এবং উজিরপুর ইউনিয়ন, এখানে চাঁপাইনবাবগঞ্জের সুন্দরপুরে অসংখ্য মানুষের বাড়িঘর ডুবে গেছে, অসংখ্য মানুষ দিকহারা দিশেহারা, নিগৃহীত। আজকে তাদের বাস্তবিকটার ঠিকানা নেই, তারা অত্যন্ত মানবেতর জীবনযাপন করছে এখানে সেখানে যেখানে। এখানে সেনাবাহিনীর প্রয়োজন আছে, সেনাবাহিনীর জন্য ক্যান্টনমেন্টে জমি অধিগ্রহণ প্রয়োজন আছে বলে আমি মনে করি না। এটি প্রত্যাহার করা অবশ্যই, এই দাবিটি আমরা চাঁপাইনবাবগঞ্জ জেলাবাসী না বাংলাদেশের পক্ষ থেকে দাবি রাখছি। ধন্যবাদ আপনাকে। পেছনের সারিতে, একেবারে মাঝামাঝি পেছনের সারিতে। আমি মনে করি এই অগণতান্ত্রিক সরকার একমাত্র এই ক্ষমতায় টিকে থাকার জন্য, সেনাবাহিনীকে খুশি করার জন্য এই ভূমি অধিগ্রহণ করছে। মানে সেনাবাহিনীর জন্য ভূমি অধিগ্রহণ করছে সেটা বলছেন? জি। কিন্তু এটা তো সেনাবাহিনীর সম্প্রসারণের জন্য করা হচ্ছে। না, এটা আসলে জনগণকে বোঝানো হচ্ছে, কিন্তু আসলে এটা সেনাবাহিনীকে মানে খুশি করার জন্য এই কাজটা তারা করছে। ধন্যবাদ আপনাকে। আসিফা আশরাফি পাপিয়া, ওনার কথা শুরুতে শুনলেন, সেই ব্যাপারে পরে আসছি। কিন্তু যে দাবি করা হচ্ছে যে জমি অধিগ্রহণের বিষয়ে একটা আপত্তি তোলা হয়েছে, এই আপত্তির সঙ্গে কি আপনি একমত? এখানে ব্যাপার হচ্ছে কি, প্রথমে যে কোনো কাজ করার আগে সুষ্ঠু পরিকল্পনার প্রয়োজন আছে। বাংলাদেশে যে পরিমাণ সেনাবাহিনী আছে এবং তাদের আবাসন অফিস আদালত দিয়ে যে জায়গাটুকু আছে, এটা কি তাদের সংকুলান হচ্ছে না? এই জিনিসটা আগে সরকারকে স্পেসিফিকভাবে বর্ণনা দিতে হবে। যদি তাদের যে অ্যাকোমোডেশনটা আছে এখানে জায়গার সংকুলান শর্ট হয়ে যায়, তাহলে আপনাকে বিকল্প চিন্তা তখন করতে হবে। কিন্তু এইখানে যেটা ব্যাপার, বাংলাদেশের একটা রাষ্ট্রের সামরিক বাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী থাকবে, তার সাথে বিজিবি এবং পুলিশও আছে। বাংলাদেশের প্রত্যেকটা মানুষের সাথে জড়িত হচ্ছে পুলিশ বাহিনী। আপনি 10টা পুলিশ ক্যাম্প যদি একটা ইউনিয়নে করেন, এখানে মানুষ লাভবান হবে, ছিনতাই মুক্ত মানুষ হবে, সন্ত্রাস হবে না, মদ গাঁজা আফিং এই নেশাগ্রস্ত অবস্থা থাকবে না। এতে হবে কি, আমাদের তৃণমূল পর্যায়ে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি সেটা ডেভেলপড করবে, মানুষ সরাসরি সম্পৃক্ত হবে, উপকৃত হবে। এই জন্য আমার কথা হচ্ছে যে সেনাবাহিনীকে খুশি করার জন্য না, অখুশি করার জন্য না, তাদের বেসিক্যালি প্রয়োজন, এই জিনিসটা আগে ক্লারিফাই করতে হবে গভর্নমেন্টকে। আপনি কি বলছেন যে ক্যান্টনমেন্ট না করে আরো বেশি পুলিশ ফাঁড়ি কিংবা পুলিশের জন্য থানা স্থাপন করা দরকার? করে না করে ব্যাপার না, একটা রাষ্ট্রের সঙ্গে যখন আরেকটা রাষ্ট্রের যুদ্ধ বাঁধবে, সেনাবাহিনী তখন হচ্ছে বৈষয়িক যেটা মেইন কাজ। তো বাংলাদেশ সৃষ্টির পর থেকে সেরকম কোনো সিচুয়েশন 42 বছর আমাদের সৃষ্টি হয়নি। কিন্তু পুলিশ বাহিনীকে যদি উন্নয়ন করা যায়, এটা বাংলাদেশের মানুষ বেশি উপকৃত হবে। এই যে একজন দর্শক বলছিলেন যে ওনার ধারণা সরকার সেনাবাহিনীকে খুশি করতে চাইছে, সেই জন্য এই ধরনের পদক্ষেপ। সেটা 111 যেহেতু আসছে, সেনা সমর্থিত সরকার, সেনা সমর্থিত সরকারের পরিকল্পনা মাফিক 2008 সালে নির্বাচন হয়েছে এবং সেনা সমর্থন নিয়ে এ যাবৎ প্রশাসনিক সহযোগিতায় এই সরকার এই 6-7 বছর পার করতেছে। ভবিষ্যতে যতদিন সমর্থন দিবে সেভাবে হয়তো পার করবে, সেটা ইন্টারনাল ব্যাপার, উপঢৌকন দিচ্ছে কি দিচ্ছে না এটা সময়ে প্রকাশিত হবে। তবে আমি স্বাভাবিক দৃষ্টিতে যেটা বুঝি যে সুশাসন দিতে গেলে মানুষের দ্বারে দ্বারে নিরাপত্তা দিতে হবে, যেটা পুলিশের পক্ষে পসিবল। একটা পুলিশ আসামি ধরতে যাবে, তার গাড়িতে তেল মোবিল কেনার বাজেট কিন্তু সরকার পুলিশকে দেয় না। তা আমার কথা হচ্ছে, বাংলাদেশের মানুষকে উপকার দিতে গেলে যেই বাহিনীটার সবার প্রথমে আধুনিকীকরণ এবং দুর্নীতি মুক্ত করে তাদেরকে কাজে লাগানো দরকার, সেটা হচ্ছে পুলিশ বাহিনী। ধন্যবাদ। এবং তাদের ফ্যাসিলিটিস দিক, পাবলিক উপকৃত হবে, দেশে সন্ত্রাস থেকে শুরু করে সমস্ত অসামাজিক কর্মকাণ্ড মুক্ত হবে, কমবে। ধন্যবাদ মিস পাপি আপনাকে। আবারও একটু দর্শকদের কাছে ফেরত যাই যারা মতামত দিতে চান। পেছনের দিকে আরেকজন নারী যিনি হাত তুলেছেন। আমরা রাষ্ট্রের যে 4টি উপাদান দেখতে পাই, জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার এবং সার্বভৌমত্ব। আমাদের নির্দিষ্ট ভূখণ্ডটা ঠিক আছে, বাট জনসমষ্টি বেড়েছে। জনসমষ্টি বাড়ার জন্য আমাদের সরকারের সঠিকভাবে সরকার পরিচালনার জন্য আমাদের ক্যান্টনমেন্টের দরকার আছে এবং জনগণকে নিরাপত্তা দেওয়ার জন্য ক্যান্টনমেন্টের দরকার আছে। সেহেতু আমরা ক্যান্টনমেন্টটাকে সমর্থন করছি। ধন্যবাদ। তার সামনে আরেকজন হাত তুলেছেন। ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে রাষ্ট্র বড়। রাষ্ট্রের প্রথম শক্তি সেনাবাহিনী, অতএব ব্যক্তি রাষ্ট্রের প্রথম শক্তিকে জিয়ে রাখার জন্য অবশ্যই সেনাবাহিনীর প্রয়োজন আছে, তবে সাধারণ মানুষের পুনর্বাসনের ব্যবস্থার পর। এই মর্মে আমার যৌক্তিক মনে করি। ধন্যবাদ আপনাকে। পেছনের দিকে আরেকজন নারী হাত তুলেছেন। একটু আগে বলা হলো যে পুলিশেরও মানে ভূমিকাটা, যে পুলিশদেরও মানে এই ব্যবস্থাটা করতে হবে, কিন্তু পুলিশের যে তেল মোবিলের কথা বলা হলো, আমরা যে পাসপোর্ট তৈরি করি, পুলিশ ভেরিফিকেশন যখন হয় তখন আমরা সেই প্রসঙ্গে যাচ্ছি না। প্রসঙ্গ হচ্ছে যে সেনাবাহিনীর জমি অধিগ্রহণের ব্যাপারটাকে আপনি কিভাবে দেখছেন সেটাই। না, এটারও দরকার আছে, পুলিশেরও দরকার আছে, সেনাবাহিনীরও দরকার আছে, কিন্তু দুইটাই পাশাপাশি আমাদের থাকা দরকার। কিন্তু শুধু শুধু সেনাবাহিনীর জন্য এতগুলাই করা তো ঠিক না। আমাদের এত জমি অধিগ্রহণ করা ঠিক না, সেটাই বলছি। কারণ আমাদেরও তো বাসস্থানের দরকার আছে। এভাবে যদি সব সেনাবাহিনীকে দিয়ে দেয় তাহলে আমরা যাব কোথায়?
আচ্ছা, ধন্যবাদ আপনাকে। প্যানেলে ফেরত আসে গোলাম মোস্তফা বিশ্বাস, আপনি বিষয়টাকে কিভাবে দেখছেন? আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, আসলে অপ্রাসঙ্গিক কথায় আমি যাব না, হ্যাঁ, প্রাসঙ্গিক কথাই বলাই শ্রেয় বলে আমি মনে করি। এখানে রাষ্ট্রের যেসব গুরুত্বপূর্ণ সংস্থা, সেনাবাহিনী বলেন, পুলিশ বলেন বা আরও কোনো সংস্থা বলেন, যদি তাদের প্রয়োজনের জন্যে ভূমি গ্রহণ করা হয়, এটা তো কারো আপত্তি থাকার কথা নয়, বা রাষ্ট্রের কোনো নাগরিকেরও আপত্তি করার কোনো কথা নয়। তা আমি মনে করি যে এই যে সেনাবাহিনীর জন্য যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে আর কি, সেনাবাহিনীর প্রয়োজনের জন্যেই এই পদক্ষেপটি গ্রহণ করা হয়েছে। এখন 8টি সংস্থা এটা প্রতিবাদ করে বলেছে যে অনেকগুলো জমি এখানে সেনাবাহিনীর এতে চলে যাবে, এতে 50,000 একর ভূমি, হ্যাঁ ক্ষতিগ্রস্ত হবে। সেটা সরকার বিবেচনা করে দেখবে, প্রতিরক্ষা মন্ত্রণালয় বিবেচনা করে দেখবে। হ্যাঁ, কিন্তু আমরা এ কথা বলতে পারি না যে না, সেনাবাহিনী জন্য জমি আমার দরকার নাই। অবশ্যই সেনাবাহিনীর জন্য জায়গা দরকার যে আছে। সংস্থাগুলো এই সংবাদ সম্মেলনটি করেছে সেখানে মানবাধিকার কর্মী সুলতানা কামাল তিনি একটি কথা বলেছেন, এবং সেটা আমি আপনাকে উদ্ধৃত করছি, পত্রিকা থেকে পড়ে শোনাচ্ছি। তিনি বলছেন যে সেনাবাহিনীর জন্য এভাবে হাজার হাজার একর ভূমি বরাদ্দ দেওয়াটা অন্যায়। বলছেন যদি এইসব অন্যায়ের কোনো প্রতিকার করতে না পারেন সরকারের উদ্দেশ্যে, তাহলে দেশের ভার নেওয়ার নৈতিক অধিকার আপনাদের নেই। না, ঠিক আছে, ওনার দৃষ্টিকোণ থেকে উনি বলেছেন, কিন্তু আমার অভিমতটা এমন, সেটা হলো যে যতটুকু প্রয়োজন সেনাবাহিনীর জন্য, এই বক্তব্য থেকে তো এখন একটা আলোচনা চলছে। তো আমার কথাটা সরাসরি আমি যেটা বলতে চাই যে সেনাবাহিনীর জন্য প্রয়োজন আছে, এটাকে আমরা অস্বীকার করতে পারবো না। তবে এখন যে বক্তব্যগুলো এসছে এই যে পরিমাণটা নিয়ে, যে অনেক পরিমাণ আসছে জমি এখানে যাচ্ছে, তারা অধিগ্রহণ করবে, এটা অবশ্যই সরকার দেখবে বিবেচনা করে যে এই পরিমাণটা নিয়ে, কিন্তু প্রয়োজনীয়তার কথাটাকে আমরা অস্বীকার করতে পারবো না। ধন্যবাদ আপনাকে গোলাম মোস্তফা বিশ্বাস। এখানে দর্শক শ্রোতাদের আমি জানিয়ে রাখি, আপনারা যারা এই অনুষ্ঠান দেখছেন কিংবা শুনছেন, আপনারা যদি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান আগামী অনুষ্ঠানগুলোতে, তাহলে আপনি টেলিফোন অথবা SMS করতে পারেন 01-752-777-222 এই নম্বরটিতে। এছাড়া আপনি ইমেইলও করতে পারেন। ইমেইল করার ঠিকানা সংলাপ@bbc.co.uk। আরেকটি বিরতি নিচ্ছি, ফিরছি কিছুক্ষণের মধ্যে। বিরতির পর আবারও ফিরে এলাম, দেখছিলেন বিবিসির বাংলাদেশ সংলাপ। অনেক ধন্যবাদ অনুষ্ঠানে আমাদের সাথে থাকার জন্য। পরের প্রশ্নে যাচ্ছি। পরের প্রশ্ন করবেন সোহেল আক্তার। সম্মানিত প্যানেলিস্টদের কাছে আমার প্রশ্ন, বাংলাদেশ ও ভারতের সাবেক হাইকমিশনারদের একটি সম্মেলনে দুই দেশের মধ্যে পারস্পরিক বিশ্বাস বাড়াতে তাগিদ দেওয়া হয়েছে। এই দুই দেশের মধ্যে বিশ্বাসের ঘাটতি দূর করা যায় কিভাবে? ধন্যবাদ আপনাকে। কয়েকদিন আগেই দুদেশের হাইকমিশনারদেরকে নিয়ে একটি সম্মেলন হলো। সাবেক হাইকমিশনাররাই সেখানে ছিলেন। বাংলাদেশে যারা ভারতের হাইকমিশনার ছিলেন এক সময়, এমনকি ভারতে যারা বাংলাদেশের হাইকমিশনার ছিলেন, তারা এই অনুষ্ঠানে ছিলেন। আমি শুরুটা করতে চাই গোলাম মোস্তফা বিশ্বাস আপনাকে দিয়ে। এই যে দুই দেশের মধ্যে বিশ্বাসের একটা ঘাটতির কথা বলা হয়েছে সেই সম্মেলনে, এটাকে কিভাবে দূর করা যায়? আপনাকে ধন্যবাদ। আসলে বিশ্বাস অবিশ্বাসের যে ঘাটতিটা কারণে বিভিন্ন সময় বিভিন্ন পর্যায়ে আমরা জটিলতার সম্মুখীন হচ্ছি, এটাই হলো বাস্তবতা। সেই প্রেক্ষাপটে এই যে আলোচনাটা, এই যে সভাটা, আমি মনে করি খুব গুরুত্বপূর্ণ, একটা ইতিবাচক ফল বয়ে আসবে। সেটা কিভাবে আশা করছেন? তারা তো বলছেন, বিশেষ করে বাংলাদেশে যারা হাইকমিশনার, তারা বলছেন যে দ্রুত তিস্তা চুক্তি সই করতে হবে, সীমান্ত চুক্তি এটাকে বাস্তবায়ন করতে হবে, সীমান্তরক্ষীদের, ভারতীয় সীমান্তরক্ষীদের হাতে যে বাংলাদেশি নাগরিকরা মারা যাচ্ছে, এগুলোর ব্যাপারে গুরুত্ব দিতে হবে এবং এগুলোকে সমাধান করতে হবে। তা না হলে এই যে একটা ঘাটতি, এটা দূর হবে না। আপনি কি তাই মনে করেন? না না, অবশ্যই এই যে এই ঘাটতিগুলো, এগুলো না পূরণ হলো তো একজ্যাক্টলি যেটা সমাধান সেটা তো হলো না। কারণ একদিকে কথা বলবে, আর একদিকে যদি বিনায়াতে ওই আমাদের কি বলে যে সীমান্ত এলাকায় ফায়ার করে বা কারোর জীবনহানি ঘটে, তা তো হলো না। তো এই জন্যে
সরকারের তরফ থেকেও যেমন অনেক প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে, আপনারা জানেন, বিভিন্ন পর্যায়ে, রাষ্ট্রীয় পর্যায়ে, তারপরে প্রধানমন্ত্রী পর্যায়েও হয়েছে, পররাষ্ট্রমন্ত্রী পর্যায়েও হয়েছে, সর্বশেষ যেটি হলো সেটি হাইকমিশনার, সাবেক হাইকমিশনার পর্যায়ে এগুলোকে বাস্তবায়ন করার জন্যে। তা আমি এই যে এই প্রক্রিয়াগুলোর মাধ্যমেই হয়তো আমরা একটা সময় আমরা আমাদের যা প্রত্যাশিত যে জায়গা সেখানে আমরা পৌঁছবো। ধন্যবাদ, এটা আমার বিশ্বাস। ধন্যবাদ আপনাকে মিস্টার বিশ্বাস। ইমরান হোসেন। জি, এখানে আমরা তো 42 বছর ধরে বিশ্বাস করেছিলাম, ফায়দা কিছু হয়নি। আসলে আমাদের অধিকার আমাদেরকে আদায় করে নেওয়ার যোগ্যতা, দক্ষতা, ক্ষমতা থাকতে হবে। আর এই ক্ষমতার জন্য প্রয়োজন যেটা আমাদের, সেটা হচ্ছে জাতীয় ঐক্যমতের, রাজনৈতিক ঐক্যমতের সরকার। কিন্তু সেটি বর্তমানে নাই। যে অবস্থা চলতেছে সেটা হচ্ছে এই, আমরা সবাই জানি যে সরকার আছে, যেই নির্বাচিত সরকার, সেই নির্বাচনের যে নৈতিক ভিত্তি কতটুকু সবই আমরা জানি। এই ক্ষেত্রে এই সরকার জোর করে কোনোদিনই ভারতের কাছে কিছু চাইতে পারবেন না, আদায় করতে পারবেন না। তাদের টিকে থাকার অন্যতম যে সমস্ত ভরসা, তার মধ্যে একটি হচ্ছে ভারত। কাজে এই অবস্থায় কোনোদিনই আমরা বিশ্বাস করতে পারি না যে আমাদের এগুলো সলভ হবে, সমাধান হবে। আমরা বিশ্বাস করতে পারি না যতদিন না আমাদের জাতীয় ঐক্যমত সরকার প্রতিষ্ঠিত হয়েছে। ধন্যবাদ আপনাকে। দেখি দর্শকরা কি ভাবেন বিষয়টিতে। অনেকেই হাত তুলেছেন। শুরুতে মাঝখানে একজন। আমার প্রশ্ন সরকার দলীয় সংসদ সদস্য জনাব গোলাম বিশ্বাস এমপির কাছে, যে আমরা দেখেছি যে বিএসএফের হাতে বাংলাদেশি নিরীহ শ্রমিক মারা গেছে, কিন্তু আমরা কখনোই দেখি নাই যে আমাদের বিজিবির হাতে কোনো ভারতীয় নাগরিক মারা গেছে। এ বিষয়ে আপনি কিছু বলবেন? মিস্টার বিশ্বাস। আচ্ছা, আমার ছোট ভাই একটা চমৎকার প্রশ্ন করেছে। আসলে যেটা হলো যে বাংলাদেশের আমাদের যে বিজেপি বা আমাদের যে প্রেক্ষাপট, বা আমাদের বিজেপিরা আগ্রাসী নয় যে যেখানে সেখানে অন্যায়ভাবে যেখানে সেখানে কোনো ঘটনা ঘটিয়ে দেবে, এই প্রবণতাটা আমাদের বিজেপির মধ্যে কখনো পরিলক্ষিত হয়নি। কিন্তু ভারতের তরফ থেকে এরকম একাধিক ঘটনা ঘটেছে, বহু ঘটনা ঘটেছে। আর এই ঘটনার জন্য আমরা এই দেশের যারা মানুষ, আমি এমপি হিসেবে বলছি না, একজন নাগরিক হিসেবে বলবো যে আমরা সবাই এইসব ঘটনায় আমরা মর্মাহত। ধন্যবাদ মিস্টার বিশ্বাস। তো যেটা হলো যে আসলে একটা এটা আমি কোনটা বলবো, যে আমাদের বিজেপি আর তাদের বলে বিএসএফ, আমাদের বিজেপির মানসিকতা আর বিএসএফদের মানসিকতার মধ্যে এটা মানসিকতার যে একটা পার্থক্য, এটাই এখানে আমি বিশেষ করে উল্লেখ করব। ধন্যবাদ আপনাকে মিস্টার বিশ্বাস। মিস পাপিয়া। 1972 সালে দেশ স্বাধীনতার পর থেকে আজকের দিন পর্যন্ত ভারত বাংলাদেশের 71-এর পর থেকে, যা সরকার গঠনের পর থেকে আজকের দিন পর্যন্ত ভারত বাংলাদেশের সাথে সুপ্রতিবেশী সুলভ আচরণের বিন্দুমাত্র কোনো নমুনা এবং দৃষ্টান্ত স্থাপন করতে পারেনি। বরঞ্চ আমি যদি কাশ্মীর এবং ভারত সীমান্ত দেখি, চায়না এবং ভারত সীমান্ত দেখি, আর বাংলাদেশ আর ভারত সীমান্ত, কাশ্মীর এবং ভারত সীমান্তেও সারা বছরে একটা লোকের লাশ কিন্তু পাওয়া যায় না। চায়না সীমান্ত, ভারত সীমান্ত পাওয়া যায় না, কিন্তু বাংলাদেশ সীমান্তে এখানে ফেলানির লাশ যেমন কাঁটাতালে ভাসছে, আবার ভোলাহাটের হাবিবুর রহমানকে উলঙ্গ করে যে মারটা তাকে দিল এবং যে নির্যাতনটা করলো, এবার প্রতিনিয়ত পত্রিকায় দেখবে। মিস পাপি, আপনি বলছেন যে বিশ্বাসের একটা ঘাটতি তো আছে, সেটা সবাই স্বীকার করছে, কিন্তু এটাকে দূর করা যায় কিভাবে, সেটাই হচ্ছে এটাকে দূর করতে গেলে, কারণ বাংলাদেশ ভারতের প্রকৃত বন্ধু, অনেক দৃষ্টান্ত আছে, কিন্তু ভারত বাংলাদেশের বন্ধু হতে চায় এই টাইপের কোনো নমুনা 42 বছরে তারা রাখতে পারেনি। অতএব তাদেরকে আগিয়ে আসতে হবে, অমীমাংসিত সমস্ত বিষয়গুলোর তাদেরকে সদিচ্ছা নিয়ে বগলের ভিতরে ইট ফেলে রেখে তাদেরকে সেই দৃষ্টান্ত স্থাপন করার চেষ্টাটা করতে হবে। তাহলে এটা দূর হবে। তাহলে তাদের উদ্যোগ, তাদের চেষ্টা, তাদের করণীয় তারা যদি ঠিকমতো করে, তাহলে সুপ্রতিবেশী সুলভ সম্পর্কের কিছুটা উন্নয়ন হবে বলে আমি মনে করি। ধন্যবাদ আপনাকে। আবারও একটু দর্শকদের মতামত নেই। মাঝখানে একজন হাত তুলেছেন। আমরা দেখেছি যে আসলে এই আস্থার ব্যাপারটা নির্ভর করে একপক্ষভাবে হয় না। আমরা 10 ট্রাক অস্ত্র জোগাড় করে আমরা উলফাদের সাহায্য করব বাংলাদেশের তৎকালীন সরকার, এবং এই করাতে আমাদের ভাবমূর্তি নষ্ট হয়েছে। আমরা ভারতকে 24 ঘন্টা গাল দিব, অথচ ভারতের কাছে সাহায্য নেব, এটা হতে পারে না।
তাহলে কিন্তু আমাদের এখন করতে যেটা হবে কি, এখন যে দর্শক এখন যে প্রশ্নটা উঠেছে, গত 5-6 বছরে বাংলাদেশ সরকার ভারতকে অনেক সহায়তা করেছে, সেটা ভারতের সাবেক হাইকমিশনাররাই বলছেন, এই সম্মেলনে তারা বলেছেন, কিন্তু বাংলাদেশ সে অনুযায়ী কোনো সাড়া ভারতের কাছ থেকে পায়নি। এই যে একটা অবস্থা, এরকম চললে কি আস্থা বিশ্বাসে যে ঘাটতি না, এখানে দুটো প্রশ্ন আছে। একটা প্রশ্ন হচ্ছে আমাদের দেশ একটি দেশ, এখানে কোনো প্রদেশ নাই, কিন্তু ভারতে একটি বৃহৎ দেশ, তাদের 28টা প্রদেশ। একটা নীতি সিদ্ধান্ত নিতে গেলে তাদের প্রদেশের অনুমতি নাই। আপনারা ভালো করে জানেন, সেন্ট্রালি মনমোহন সিং আমাদের কাছে ওয়াদা দিয়ে গেছিলেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের একটিমাত্র মানে জন্য, আপত্তির জন্য তিনিও আসেননি, আমাদের চুক্তিটা হয়নি। অথচ তিস্তার পানিবন্ধন চুক্তি সেটা সবাই জানে, কিন্তু এখন এই ঘাটতি দূর করা যাবে কিভাবে? ঘাটতিটা দূর করা যাবে কিভাবে? ঘাটতিটা দূর করা যাবে তখনই যখন আমাদের রাষ্ট্রীয় নীতি এবং তাদেরকে আমরা আমাদের দাবিগুলো সঠিকভাবে উত্থাপন করে বন্ধুত্ব বজায় রেখে, যে বন্ধুত্বর জন্য আমরা 71 সালে স্বাধীনতা পেয়েছিলাম তাদের মানে সহযোগিতায়, এই সহযোগিতা আমরা চাইব। অনেক ধন্যবাদ আপনাকে। প্যানেলে ফিরে আসি, রবীন্দ্রনাথ সরেন। ভারত বাংলাদেশ হাইকমিশনারদের যে বৈঠক, এটি আমি অত্যন্ত ইতিবাচক বলে মনে করি, কারণ এই আলোচনার মধ্য দিয়ে দুদেশের যে ভুল বুঝাবুঝি এবং করণীয়, এই কথাগুলো উঠে এসছে এবং উচিত হবে ভারতের যে বাংলাদেশের প্রতি মানে একটু ভ্রাতৃত্ববোধ মনোভাব পোষণ করা, না হলে কিন্তু হবে না। কারণ তাদেরই বড় দায়িত্ব আছে, ছোট বড় দেশ বলে কোনো কথা নাই, যে আমরা পার্শ্ববর্তী পাশাপাশি দেশ, আমাদের সৌহার্দ্য বন্ধুত্ব থাকতে হবে। এটি না থাকলে পরস্পর এর মধ্যে যে ভুল বুঝাবুঝি এবং এই সহিংস যে ঘটনাগুলো ঘটে, এখানকার সন্ত্রাসীরা ইন্ডিয়া যায়, ইন্ডিয়ার সন্ত্রাসীরা এখানে চলে আসে, এটা কখনো বন্ধ হবে না এবং এতে আমাদের দেশের মধ্যেও একটা অস্থিতিশীল একটা বিশৃঙ্খলা তৈরি হয়, আমরা যেটা লক্ষ্য করছি। ধন্যবাদ মিস্টার সরেন আপনাকে। আমি পরের প্রশ্নে যাচ্ছি। পরের প্রশ্ন করবেন শাহনাজ বেগম। আমার প্রশ্ন, আমের জন্য বিখ্যাত চাঁপাইনবাবগঞ্জে এখন আম গাছে অতিরিক্ত হরমোন প্রয়োগ করা হচ্ছে এবং এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে আম বাগান। এই কর্মকাণ্ড কি আম চাষকেই ধ্বংসের মুখে ঠেলে দিতে পারে? ধন্যবাদ আপনাকে। আম চাঁপাইনবাবগঞ্জের জন্য তো বটেই, পুরো বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেই প্রেক্ষাপটে এই প্রশ্ন। এবং আমরা কিন্তু একটি আম বাগানে বসেই এই অনুষ্ঠানটি করছি। শুরুটা করতে চাই মিস্টার ইমরান হোসেন আপনাকে দিয়ে, যে এটা কি আম চাষকে ধ্বংসের মুখে ঠেলে দিতে পারে কিনা, যে অতিরিক্ত হরমোন দেওয়া হচ্ছে বলে যেসব অভিযোগ আসছে সেই প্রেক্ষাপটে? যে আমার জানা মতো একটি হরমোন ভারতে চালু আছে, সেখান থেকে পাচার হয়ে আমরা নিয়ে আসছি, নিয়ে এসে আমরা তার প্রপার ইউজ করছি না, যথেচ্ছ ব্যবহার করছি। আমি যতটুকু বুঝি, এই হরমোনটা যদি প্রপার ইউজ হয়, ধরে নিন একটা গাছে 15 মণ আম হবে, 15 মিলি দেওয়া দরকার, কিন্তু যিনি কিনে নিয়েছেন তিনি রাতারাতি তার বডি তো আম বের করে নেওয়ার জন্য 30 মিলি দিয়ে দিল, যে পরপর 2-3 বছর প্রচুর আম হয়ে গেল, গাছটা তারপর মরে যেতে পারে। আমাদেরও কিছু গাছ মরেছে, নমুনা আছে আর কি। আমি বলছি যে এই হরমোনটি যদি সঠিক ব্যবহার হয় তাহলে গাছেরও ভালো হবে, আমও সঠিকভাবে হবে। এই সঠিক ব্যবহারের জন্য কোনো নীতিমালা যদি করা যায়, তাকে নিয়ন্ত্রণ যদি করা যায়, তাহলে খুব ভালো হয়। আপনারা স্থানীয় মানুষজন এখানে আপনারা দেখছেন যে কর্মকাণ্ডগুলো হচ্ছে, কিন্তু আপনারা এগুলোকে থামানোর জন্য স্থানীয়ভাবে কোনো উদ্যোগ কি নিচ্ছেন? স্থানীয়ভাবে বিচারা চালানো হয়েছে, যারা ব্যবহার করছে গাছ মরেছে তাকে ধরে তার সালিশ বিচার অনেকগুলো হয়েছে, কিন্তু কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, তারা তাড়াতাড়ি অন্ধ করে দেয়, গোপনে দেয়। এই জন্য বলছি এটাকে নিয়ন্ত্রণ করার জন্য যদি কোনো কিছু নিয়মকানুন তৈরি করা হয় তাহলে খুব উপকার হয়। ধন্যবাদ আপনাকে। রবীন্দ্রনাথ সরেন। আম তো মানে অর্থকরী ফসল, এখন সেটি তো আমরা ভাবতেই পারি, কিন্তু আমি লক্ষ্য করেছি যে আম বাগান এত বৃদ্ধি পাচ্ছে যে আবাদি জমি কিন্তু কমে যাচ্ছে। যদি আবাদি জমি কমে যায় তাহলে এদেশের গরিব মানুষ, সাধারণ প্রান্তিক মানুষের কি অবস্থা দাঁড়াবে আমি বলতে পারি না। তবে নিঃসন্দেহ আমি মনে করি যে ভূমি যে মানে এই বাগানকে কেন্দ্র করে যে দখল হচ্ছে বা বৃদ্ধি পাচ্ছে, এটা আমার মনে হয় কমানো উচিত। যে এই যে অতিরিক্ত হরমোন দেওয়া হচ্ছে, এটা করে একটা নেতিবাচক প্রভাব তৈরি হচ্ছে যারা আম খাচ্ছে, এতে করে কি এই আম চাষটা ধ্বংসের মুখে চলে যাবে কিনা? এটি তো মনে হয় মানুষের মধ্যে তো বিরূপ প্রতিক্রিয়া তো অবশ্যই সৃষ্টি হবে। এখন আম খেতে এখন ভয় পায় মানুষ, হ্যাঁ, এবং জীবনের ক্ষতি তো হতে পারে, এটা তো মানুষের মধ্যে একটা উপলব্ধি তো তৈরি হয়েছে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আবারও একটু দর্শকদের কাছে ফেরতে যাই, শুরুতে মাঝখানে। চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী একটি ফসল, সেটা হচ্ছে আম। এখন এই আমে যে হরমোনটা দেওয়া হচ্ছে, যে ব্যক্তি দিচ্ছে
আমি শুধু তাকে প্রশ্ন করতে চাই তার নীতি নৈতিকতার অবস্থানটা কোথায়, তিনি কতগুলো লোককে মারতে চাচ্ছেন। আমরা হয়তো একজনকে গুলি করে মারলাম, কিন্তু তিনি কতগুলো লোককে মারলেন, এই নীতিবোধটা যদি তার মধ্যে থাকতো, আশা করি সেই হরমোনটা দিত না। ধন্যবাদ আপনাকে। এখানে আম চাষের সঙ্গে জড়িত এমন কেউ কে আছেন? হাত তুলবেন যাদের আম বাগান আছে সেরকম। আচ্ছা, একজন হাত তুলে আছেন, দেখি মাঝখানে। আমের গাছে হরমোন দেওয়াতে আম খাওয়ার কোনো প্রভাব আছে বলে আমি মনে করি না। হরমোন বেশি মাত্রায় প্রয়োগ করলে গাছের জন্য ক্ষতিকর। এটা অ্যাকচুয়ালি হরমোনটা বেশি ইউজ হতো যে 2 বছর 3 বছর বাঁচে এই সমস্ত গাছগুলোর ক্ষেত্রে, যাতে দ্রুত ফসলটা বের হয়। কিন্তু বাজারে যেটা প্রচলিত আছে যে হরমোনের কারণে মানুষ আম খাওয়া কমিয়ে দিয়েছে। আসলে ওনার প্রশ্ন সেটাই ছিল যে হরমোন প্রয়োগ করা হচ্ছে, এতে করে গাছ নষ্ট হচ্ছে। তাহলে গাছ যদি নষ্ট হয়ে যায় তাহলে দীর্ঘমেয়াদে তো আম গাছ আর থাকবে কিনা সেটা নিয়ে একটা আশঙ্কা তৈরি হচ্ছে। এটা তো আপনার নিয়ন্ত্রিত মাত্রায় হরমোন প্রয়োগ করলে গাছের সেরকম ধরনের কোনো ক্ষতি হবে না, যদি সেই মানে আনুষঙ্গিক সার বীজগুলো সেখানে প্রয়োগ করা হয়। কিন্তু এখন আমরা অশিক্ষিত চাষি, আমরা এটা বুঝি না, মনে করি যত বেশি হরমোন দিব তত বেশি আমার ফল হবে, যেহেতু আমি বাগানটা কিনে নিয়েছি যত বেশি প্রফিট হবে আমার, এই আশঙ্কায় বা এই কারণে অনেক বেশি হরমোন দিচ্ছেন। ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে। প্যানেলে ফিরে আসি, মিস পাপিয়া। আমি তার আগে একটু একটা প্রশ্ন, আগে যেটা শেষ হয়েছে, পুরনো প্রসঙ্গে আর যাব না, এখন এই প্রসঙ্গে থাকবো। অনুষ্ঠানে আমরা প্রায় শেষের দিকে আছি প্রায়, আপনি এই প্রসঙ্গেই বলুন। না, ভারত প্রসঙ্গে যে কথাটা আসলো, 7 মার্ডার নারায়ণগঞ্জে হয়েছে, সেই খুনিকে কিন্তু ভারতে পাওয়া গেছে, এবং সাম্প্রতিককালে পত্রপত্রিকা পাওয়া গেছে যে বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনাকে হত্যা ষড়যন্ত্র ভারতে হচ্ছে। তো এই বিষয়গুলো নিয়েও কিন্তু আপনাদের ভাবতে হবে, শুধু 10 ট্রাক অস্ত্র নিয়ে ভাবলে কিন্তু এখানে সীমাবদ্ধ থাকবে না। এবং 5ই জানুয়ারি নির্বাচনে সুজাতা সিং এসে জাতীয় পার্টি এবং নির্বাচন কমিশনকে ডিকটেট করেছে নির্বাচনের একটা স্বাধীন রাষ্ট্র আর একটা স্বাধীন রাষ্ট্রের নির্বাচন আসতে পারে কিনা এই বিষয়টা দেখার ব্যাপার। আচ্ছা, আপনি আমের প্রসঙ্গ যেটা দিয়েছেন, আমের নির্বাচনে আমের যে ব্যাপারটি, উনি আম প্রসঙ্গে আসেন, একটু অপেক্ষা করুন। ধন্যবাদ মিস পাপিয়া, আমি ওনার কাছে আসছি, আপনি বলুন। আমের যে প্রসঙ্গটা আসছে, যে হরমোনটা ব্যবহার করছে যে আম চাষি, সে আম চাষি নিজেও ঠিক মতো করে হরমোনটা সম্পর্কে অবহিত না, যেটা গাছের ক্ষতি করবে, আমের ক্ষতি করবে না, ব্যক্তির শরীরের ক্ষতি করবে। এই জন্য এটাকে হয় কি, সরকারের পক্ষ থেকে প্রশাসনিকভাবে এই হরমোনটা গাছের জন্য কতটুকু ক্ষতিকর, আমের জন্য কতটুকু ক্ষতিকর, এবং হরমোনযুক্ত আম একটা মানুষ যখন খাবে সেইটা কতটুকু ক্ষতিকর, এইটা বিশেষজ্ঞদের দ্বারা মোটিভেশন ওয়ার্ক করতে হবে, করে কৃষকদেরকে বুঝাতে হবে। যখন এর ভয়াবহতা সম্পর্কে কৃষক জানবে, তখন একটা কৃষক যে একটা আমের ছোট্ট চারা দিয়ে এত বড় বৃক্ষ তৈরি করে, সে কিন্তু একটা হরমোনের ইনজেকশন দিয়ে এই গাছটারও যেমন ক্ষতি চাবে না, আমের ফলটারও কিন্তু তেমন ক্ষতি চাবে না। এটা অজ্ঞতার কারণে এটা হচ্ছে। তো পরিপূর্ণ জ্ঞানের ভিত্তিতে এই সমস্যার সমাধান সম্ভব মোটিভেশন ওয়ার্কের মাধ্যমে, বিশেষজ্ঞের দ্বারা পরিচালিত ব্যবস্থার মাধ্যমে। ধন্যবাদ আপনাকে। গোলাম মোস্তফা বিশ্বাস। হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। আসলে আমি একটু এই দুঃখের সাথেই বলতে চাই যে যারা আমরা প্যানেলে আলোচনা করছি, আসলে নির্দিষ্ট বিষয়ের উপরে আমরা আলোচনা করছি। তো যারা আমরা প্যানেলিস্ট এখানে যারা আছি, আমার মনে হয় যে যে বিষয় সে বিষয়ের উপরেই আলোচনা, ধন্যবাদ, সেটা আমি থাকাটা উচিত এসেছে এরপরে। হ্যাঁ, তো যাই হোক, যে বিষয়টা নিয়ে কথা, যে আমাদের যে এই যে আমের ক্ষেত্রে যে অতি বেশি আর কি হরমোন প্রয়োগ করার কারণে আমাদের আম শিল্প, এটা আমরা শিল্পই বলবো, আমরা চাঁপাইনবাবগঞ্জের মানুষ, এটা আমাদের ঐতিহ্য, আমাদের শিল্প, এটা ধ্বংসের মুখে ধীরে ধীরে যাচ্ছে, এটা কিন্তু বাস্তবতা। আর এটাও সত্য যে হরমোন বেশি প্রয়োগ করার জন্য এটা ক্ষতি হচ্ছে, এটার ব্যাপারে যে পাবলিক কনসাসনেস যেটা সৃষ্টি করা, সেটা কিন্তু অভাব আছে আমাদের। আমরা কিন্তু এই ব্যাপারে আচ্ছা, সচেতনতা যেমন লাগবে মিস্টার বিশ্বাস, এখানে সরকারের কি উচিত যে কঠোরভাবে এটাকে নিয়ন্ত্রণ করা, একটা নিয়ন্ত্রণ আরোপ করা? না, সরকারিভাবে নিয়ন্ত্রণ করার জন্য গৃহীত পদক্ষেপ এখানে দরকার, পাশাপাশি আমাদের সচেতনতা বৃদ্ধি করাও দরকার। শুধু আইন করলেই চলবে না, আইনের পাশাপাশি আমাদেরকে সচেতন হয়ে আরও অন্যদেরকে সচেতন করে সেটাকে বাস্তবায়ন করতে হবে, তাহলেই আমরা করতে পারবো। ধন্যবাদ আপনাকে। একই সাথে আমার হাতে অনুষ্ঠানের সময় শেষ হয়ে এসেছে। প্যানেলে যারা আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি ধন্যবাদ জানাচ্ছি দর্শক হিসেবে আপনারা যারা প্রশ্ন করেছেন, মন্তব্য করেছেন, আপনাদেরকেও। আর এই অনুষ্ঠানে সার্বিকভাবে সহযোগিতা করার জন্য চ্যানেল আই এবং
চাঁপাইনবাবগঞ্জ হর্টিকালচার সেন্টার কর্তৃপক্ষকেও ধন্যবাদ জানাচ্ছি। বিবিসির বাংলাদেশ সংলাপের আগামী অনুষ্ঠানটি হবে ঢাকায়। আশা করছি সেই অনুষ্ঠানটি আপনারা দেখবেন, সে আশা রেখে চাঁপাইনবাবগঞ্জ থেকে এখানে বিদায় নিচ্ছি।